হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম ক্যাপাডোশিয়া গ্রিন ট্যুরের এক্সপিরিয়েন্স, সাথে ছিল আন্ডারগ্রাউন্ড সিটি ভ্রমণ এবং গোরেমি শহরের ইতিহাস। এই পর্বে থাকবে গ্রিন ট্যুরের বাকি অভিজ্ঞতা, বেলুন স্ক্যামিংয়ের গল্প এবং ক্যাপাডোশিয়ার লোকাল মার্কেটের অভিজ্ঞতা। চলুন তাহলে ঘুরে দেখুন আমাদের সাথে। এই বেলুনই কিন্তু ক্যাপাডোশিয়ার একটা $1,000,000 ইন্ডাস্ট্রি, আর এই বেলুন দেখতে সারা পৃথিবী থেকে লোক ছুটে আসে এই অনুভূতিটা নিতে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ওয়ান্ডারিং এন্ড ক্যাপচারিং আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আছি এখন ক্যাপাডোশিয়ার সব থেকে সুন্দর এক্সপিরিয়েন্স, ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স করার জন্য আজ আমরা চলে এসেছি বেলুন ওয়াচিং ট্যুরে। আমরা চলে আসলাম আমাদের নেক্সট স্পটে। এটাকে বলা হয় সেলিমে মনাস্ট্রি। এই সেলিমে মনাস্ট্রিতে আমাদের অনেক উপর অবধি উঠতে হতে পারে, মানে ওঠার সুযোগ আছে। যে চাইবে সে উঠবে, যে চাইবে না সে উঠবে না। দেখা যাক আমরা কতদূর উঠতে পারি। আর এটাও কিন্তু সেই ভলক্যানিক রক ফরমেশনের মতোই, ওই ফ্ল্যাট চিমনিগুলোর মতোই, আর রক কেটে কেটে ভিতর দিয়ে রাস্তা। আমরা আছি এখন সেলিমে মনাস্ট্রিতে। এই সেলিমে মনাস্ট্রি কিন্তু একটা অর্থোডক্স মনাস্ট্রি, যেটা 9th to 13th সেঞ্চুরির মাঝখানে তৈরি। এটা খ্রিস্টান মনাস্ট্রি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু অনেক রকম শহরের ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হতো। উপরে কিচেন থেকে সভাঘর সবই রয়েছে, এবং যেহেতু এটা মনাস্ট্রি তো স্কুলিং কালচারও রয়েছে। চলুন উপরে উঠি যাক। ওঠার রাস্তায় কিন্তু এরকম কাঠ দিয়ে সিঁড়ি মতো করা রয়েছে, এদিক দিয়ে হেঁটে ওঠা যায়। তাছাড়া ঢাল তো রয়েছে। অসাধারণ সুন্দর, জাস্ট অসাধারণ সুন্দর জায়গাটা। এখান দিয়ে কিন্তু উট নিয়ে যাওয়া আসা হতো, তাই জন্য কিন্তু অনেকটা উঁচু হাইট এই মনাস্ট্রির ভিতরের টানেলগুলোর। সিঁড়িগুলোকে দেখুন, এত বছর পুরনো, শতাব্দী প্রাচীন, 1000 বছরের পুরনো সিঁড়ি, পুরো দেবে গেছে। আমাদের ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য আমরা ডিএসএলআর-এ শ্যুটগুলো করেছিলাম, তাই ভিডিওগুলি অনেকটাই আনস্টেবল হয়েছে। তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন কি অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। ওটা কিন্তু সামনে ওই যে দূরে কবরস্থান দেখা যাচ্ছে, এটা এখনো অ্যাক্টিভ বলেই মনে হয়। আর সামনে এটা একটা সাধারণ রুম, মানে একটা ফ্লেয়ার চিমনি, একটা রুম। আর এখানকার পাথর কিন্তু আমাদের গোরেমির পাথরের থেকে শক্ত, জাস্ট ফর ভলকানোর খুব কাছাকাছি। এই ভলকানোগুলো কিন্তু এখনো ডেড নয়, এগুলো জাস্ট স্লিপিং বলছে ওরা, স্লিপিং ভলকানো, মানে এগুলো আবার অ্যাক্টিভ হতে পারে, ডেড ভলকানো নয়। কিন্তু এখানে ওরা শস্য জমিয়ে রাখতো, গ্রেইন ডিপোজিট। এটা ছিল একটা সাধারণ রুম, এটা মনেস্ট্রির মেন জায়গা। আর এদিকে
আরো কিছু রয়েছে, চলুন যাওয়া যাক। That's okay? Yeah, it's beautiful. Thank you. I tried to do, oh yes, some candid ones. Two different types of এটা চ্যাপেল, এটা চ্যাপেল, এটা ক্যাথেড্রাল, আর এটা চার্চ। এদিকে এই তিনটে আলাদা আলাদা ফ্ল্যাট চিমনির ভেতরে। খুবই রিচ ওয়েতে আর্কিটেকচার গুলো কিন্তু করা। এই যে মোনাস্ট্রিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দোতলা। এই দোতলা হওয়ার পিছনকার কারণ হচ্ছে, কারণ এখানে উপরে ইম্পর্টেন্ট পার্সনরা বসতো, সভাসদরা বসতো, আর নিচে সাধারণ মানুষ, তাই জন্য কিন্তু এটা দোতলা। এটা 900 থেকে 1200 শতাব্দীর মধ্যে বানানো, এবং এটা এই এরিয়ার, এই গোটা এরিয়া সব থেকে বড় মোনাস্ট্রি ছিল এই এন্টায়ার ক্যাপাডোশিয়া রিজিয়নের। এই টানেলগুলো অত্যন্ত ন্যারো, আর এটা হলো নামার সিঁড়ি, যথেষ্ট ন্যারো কিন্তু, আর সম্পূর্ণ ডিফর্মড সিঁড়ি মনে হচ্ছে, বাট একটাই সুবিধে, ধরার রাস্তা রেলিং একটা দিয়ে রেখেছে, নাহলে যে কোনো সময় স্লিপ কেটে একটা অঘটন ঘটতে পারে। এটা ছিল এই মোনাস্টারির বাইনারি। এই গ্রিন ট্যুরে ইলোরা ভ্যালির ওপর দিয়ে ছোট্ট একটি ট্রেকও ইনক্লুডেড ছিল। আমরা এবারে ট্রেক করতে শুরু করলাম। ক্যাপাডোশিয়ার হৃদয়ে, যেখানে ইতিহাসের নিঃশ্বাস আর প্রকৃতির প্রতিধ্বনি মিলিত হয়, একটি লুকোনো রত্ন কিন্তু সেখানে রয়েছে। সেটির নাম হলো ইলহোরা ভ্যালি। আগ্নেয়গিরির এই ধূসর শহরে এই সবুজ যেন প্রাণ এনে দেয়। 14 কিলোমিটার দীর্ঘ এই ভ্যালি মেলেনদিজ নদী দ্বারা খোদিত, শান্ত এবং সৌন্দর্যের একটি আশ্রয়। পর্যটকেরা পায়ে হেঁটে এই পথ অতিক্রম করে। এই পথে চলতে চলতে আপনারা কিন্তু মেলেনদিজ নদীর উপরে ফ্লোটিং রেস্টুরেন্টও দেখতে পাবেন। এখানে চাইলে আপনারা লাঞ্চও সারতে পারেন। প্রায় 14 কিলোমিটার হাঁটার পর আমরা এসে পৌঁছলাম একটি পুরনো পরিত্যক্ত চার্চে। 1000 বছরের বেশি পুরনো এই চার্চ। Frescoes, but by the natural reason, most of them already come out because this church is 1000 years old, so it's quite old actually. 1924 সালের পর খ্রিস্টান ধর্মীয় লোকজনেরা মাইগ্রেট করে চলে যায় গ্রিসে। সেই সব কিছুর নিদর্শনই কিন্তু এখন তুর্কিতে পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে।
ফ্রেস্কো কিন্তু সাধারণত খ্রিস্টান ধর্ম অবলম্বীরাই কিন্তু ব্যবহার করতো, মানে তারাই কিন্তু এই আর্ট ওয়ার্কটা প্র্যাকটিস করতো। চার্চগুলো ভিজিট করার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ ট্রাভেল করে করে সেই চার্চগুলো দেখতে আসতো, এবং ফেরার সময় কি নিয়ে যেত বাড়িতে? হ্যাঁ, ফেরার সময় নিয়ে যেত সোভেনিয়ার হিসেবে এই ফ্রেস্কোর থেকে একটু রং চটিয়ে ওটাকে সোভেনিয়ার হিসেবে নিয়ে যেত। এরকম করতে করতে সমস্ত ফ্রেস্কোগুলো কিন্তু, ম্যাক্সিমাম ফ্রেস্কোগুলো কিন্তু এই সভ্যতার নষ্ট হয়ে গিয়েছে। দেখুন এখানে যে মানুষ থাকতো তার কিছু প্রমাণ এখনও রয়েছে। এখানে বেশ একটা দরজার মতো স্ট্রাকচার কেটে, এটা কিন্তু একটা ফ্লেয়ার চিমনি। এই যে দেখতেই পাচ্ছেন আমরা একটা ফ্লেয়ার চিমনির গোড়ায় দাঁড়িয়ে আছি। এই ফ্লেয়ার চিমনিগুলোর ভিতরেই কিন্তু মানুষ এখানে কিন্তু থাকতো। এখানকার এটাই স্পেশালিটি যে এত বড় বড় ফ্লেয়ার চিমনি, এত আগ্নেয়গিরির পাথর স্ট্রাকচারের ভিতরেও কিন্তু দিনের পর দিন কিন্তু মানুষ রয়েছে। সত্যি মানুষের কি মানে অপরূপ সৃষ্টি, তাই না? মানুষ বেঁচে থাকার জন্য কি না করেছে। এরকম গাড়ি দাঁড়িয়েছিল, আমার জন্য অপেক্ষা করছিল। এবার আমরা সোজা চলে যাবো লাঞ্চ। নেক্সট দ্য লাঞ্চ রাইট, নেক্সট চলে যাবো লাঞ্চে। লাঞ্চ এখন এখানে করা হবে একদম টপ ভিউয়ের সাথে। পিয়ালি পুরো একদম পাজলড হয়ে গেছে হাঁটাচলা করে। বল। কি পিয়ালি কেমন? অসাধারণ, খুব সুন্দর জু ভালো, খুবই ভালো ভিউ। সেরা তো। নিচের ওই জায়গাগুলো তো থাকা যায়, ওখানে থাকার জায়গা টেন্ট করা আছে। হ্যাঁ, ওই তো ওই যেগুলো পেরিয়ে আসলাম আমরা। আর এই জায়গাগুলোতেই লাঞ্চ করাচ্ছিল না, ওখানে থাকাও যায়, ওই পাশে লাঞ্চ করা যায়। যারা লাঞ্চ করাচ্ছে তার পাশেই থাকার জায়গা ব্যবস্থা। আমাদের 40 মিনিটস দিয়েছে, তার মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিতে হবে। এত সুন্দর ভিউ থেকে আমরা টেবিলও নিয়ে নিয়েছি। আর এখানে ফিক্সড মেনু সেরকম কিছু বলছে না, 5টা আইটেম দেবে, তার মধ্যে থেকে আমাদের চুজ করতে হবে। দেখা যাবে কী থাকে লাঞ্চে। আর ড্রিঙ্কস এক্সট্রা। এরকম জায়গায় বসে লাঞ্চ, এটা কিন্তু সারপ্রাইজ ছিল, মানতেই হচ্ছে। এটা একটা সত্যি সারপ্রাইজ ছিল, দ্য বেস্ট। আমরা যেখানে বাকিরা লাঞ্চ করছে সেটাও তো দেখে আসলাম, আর এটা আমাদেরটাও কিন্তু দারুণ। এরকম ভিউ সামনে, আর এখানে আমরা, দারুণ এক্সপিরিয়েন্স। প্রথমেই সার্ভ করা হয়েছে ডাল, এটা লেন্টিল স্যুপ বলছে, বেসিক্যালি ডাল। কি পিয়ালি, ডাল ছাড়া অন্য কিছু? না, নর্মাল ডালই মনে হচ্ছে। একবার টেস্ট করে দেখো দেখি। মসুর ডাল ভালো খেতে। আমাদের ওখানকারই মতো আমরা যেরকম সিম্পল ডাল বানাই সেদ্ধ করে হালকা একটু সোমবারা দিয়ে, ওরকমই ডাল, এক্সট্রা কিছু দেওয়া নেই। এক্সট্রা একটা লেবু দিয়েছে, লেবু দিয়ে খাওয়া যেতে পারে। ডালের সঙ্গে খাওয়ার জন্য দিয়েছে এই ব্রেড ডাল, এই দুটো হচ্ছে ইনিশিয়াল স্টার্টার, আর সঙ্গে স্যালাড আসছে, আর চিকেনের একটা ডিশ, তাই তো? তুমি কি অর্ডার দিয়েছো? চিকেন। ছবিটা দেখে যা মনে হলো চিকেনই আছে, চিকেনের সাথে মেবি রাইস দেবে। তবে স্টার্টার যেটা দিয়েছে খুব ভালো খেতে, একদম সিম্পল বাড়ির রান্না ডাল। আর সঙ্গে রয়েছে এই স্যালাড। আপনাদেরকে বলছিলাম ডাল, স্যালাড আর ব্রেড, এটা সবার জন্য কমপ্লিমেন্টারি। আর সঙ্গে থাকবে আমাদের, আর আমরা একটা কোকাকোলা নিয়েছি, খরচা পড়লো 100 লিরা। 100 লিরা মানে কিন্তু 250 টাকা। একটা কোকের দাম, এই একটা কোকের ক্যানের দাম 250 টাকা। চিকেনের যে আইটেমটা অর্ডার করেছিলাম তাতে আমাদেরকে কিছু চিকেন কাবাবের মতো জিনিস দিয়েছে, আর দিয়েছে একটু ভাত, মাশরুম, আর একটা কোনটা মাশরুম, একটা মাশরুম, একটা টমেটো। না, আমাকে একটাই দিয়েছে, একটা মাশরুম, একটা টমেটো, একটু চিকেন আর একটু রাইস। এটা হচ্ছে আজকে আমাদের মেন কোর্স। এটাই কিন্তু এটা পুরোটাই কিন্তু কমপ্লিমেন্টারি। সঙ্গে নিয়ে নিয়েছি আমরা কোক, আগেই দেখালাম। স্যালাড খাওয়া হয়ে গেছে, ডাল নিয়ে চলে গেছে, আর এই ব্রেডটা খেয়ে উঠতে পারছি না। পিয়ালি খুব ব্রেড ভালোবাসছে। লাস্ট প্লেটে কিন্তু দিয়ে দিয়েছে তরমুজ। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে।
এর মধ্যেই আমাদের ভিজিট করানো হলো লেদার শপে, যেখানে দেখানো হলো ফ্যাশন শো। আমাদের এখন ট্রিপ এন্ড হতে চলেছে। লাস্ট আমাদের এই ফ্যাশন শোতে আপনার যেটা দেখালাম, এই ফ্যাশন শো মানে একটা লেদার ইন্ডাস্ট্রি। এরা দাবি করছে যে এরা আমেরিকা এবং ইউরোপের বড় বড় যে ব্র্যান্ডসগুলো লাইক গুচি, প্রাদা, এই সমস্ত ব্র্যান্ডের জন্য সাপ্লাই করে। তো 100 পিস বানালে 20 পিস এক্সট্রা বানায়, যেগুলো ওরা নিজেদের স্টোরে বিক্রি করে এবং হাফ প্রাইসে। গোটা স্টোরে যাই তুললাম 1 লাখ টাকা, মানে জ্যাকেটস, ব্যাগস, লেদার ব্যাগস এইসবই ছিল। 1 লাখ টাকা কমে কিছু পেলাম না। সেকেন্ড স্টোরটায় যখন ঢোকালো তখন ওগুলো মোটামুটি 25-26 এরকম। হ্যাঁ, ওগুলো লাস্টেরটা হচ্ছে $800-700 এরকম, 56,000, 1 লাখ, মানে বিভিন্ন রকম দাম, 2 লাখ, 2.5 লাখেরও জ্যাকেট দেখাচ্ছে, ওগুলো বলছে। আর কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো, কোয়ালিটিগুলো সত্যি ভালো, পাতলা লেদার। কিন্তু বিশ্বাস করুন, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সত্যি আনঅ্যাফোর্ডেবল বলেই আমার মনে হলো। তো আমেরিকান এবং ইউরোপিয়ান পর্যটকদের কথা মাথায় রেখেই দামগুলো এরকমভাবে রাখা হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, ট্যুর কোম্পানির থেকে ঢুকিয়ে দিয়েছে এখানে। তো আমি তো জাস্ট গ্রিন ট্যুর বুক করেছিলাম, এগুলো তো ছিল না, ওগুলোর মধ্যে ইনক্লুশন, এবার ঢোকাচ্ছে, এটা আমাদের কিছু করার নেই। যাই হোক, সারাদিন ভালোই কাটলো। শেষে একটা এরকম ফ্যাশন শো দেখে নিলাম, দামি দামি জিনিসপত্র দেখে চোখ ধাঁধিয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা, মানে হোটেলে ফেরার পালা। হোটেলে ফিরে এসে গোরেমির রাতের এই ভিউটি ক্যাপচার করছিলাম। এরপর বেরিয়ে পড়বো আমরা ডিনার করতে। আমরা বেরিয়ে পড়লাম রাত্রিবেলা একটু নাইট লাইফটা এক্সপ্লোর করতে গোরেমির, আর ডিনারটাও করে নিতে। একটা খুব খারাপ সংবাদ আছে, সেটা হলো যে আমাদের কালকে সকালের বেলুনটাও ক্যান্সেল হয়ে গেছে। সেটি কিভাবে হলো পুরোটাই বলছি এরপরে। আমরা বেলুন ফ্লাই করা দেখে নিয়েছি, এটাই আমাদের কাছে স্যাটিসফ্যাকশন। আর কালকে আমরা তার পরিবর্তে একটা বেলুন ওয়াচিং ট্যুর নিয়ে নিয়েছি, তাতে করে ফটোগ্রাফিক ভিউ থেকে যেগুলো সৌন্দর্য সেগুলো আমরা এনজয় করতে পারবো। আমরা চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ইন্ডিয়ান খাবারটাও খেয়ে দেখি। একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, বললো দুজনের জন্য, কোয়ান্টিটি ঠিক আছে, বাট দামটা খুবই বেশি। আমরা ওই ডোনার খেয়েই কাটাচ্ছিলাম, তো আজকে একটু ভাবলাম বিরিয়ানিই খাই। অনেক ইন্ডিয়ানসই আছে এখানে দেখতে পাচ্ছি, 9:30 বাজে, তাও এখনও লোকজন খাচ্ছে। যাই হোক, ট্রাই করা যাক, দেখা যাক, খাবারটা রিভিউ দিচ্ছি। আগে আসুন, তারপর। বিরিয়ানি চলে এসেছে, কোয়ান্টিটি যা দিয়েছিল না ঠিক আছে, আর স্পাইসি বানিয়েছে, অনেকটা হায়দ্রাবাদি বিরিয়ানির মতো খেতে। চিকেন দিয়েছে অনেক পরিমাণে, আর সাথে দিয়েছে রায়তা। পিছনে একটা রেস্টুরেন্টের নাম ডালচিনি, অথেন্টিক ফ্রেশ অ্যান্ড স্পাইসি ইন্ডিয়ান কুজিন, চারিদিকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ভালো ছিল খাবারটা। তো আপনারা আসলে যদি খুব বোর হয়ে যান এখানকার খেতে খেতে, ডোনার খেতে খেতে, তাহলে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। দামটা বেশি, একটু বেশি, 460 লিরা লাগলো। 1 বোতল ছোট জল আর বিরিয়ানি 1 প্লেট। ক্যাপাডোসিয়া অঞ্চলে কিন্তু প্রধানত 3টি ভ্যালিতে এই বেলুন রাইডটি হয়ে থাকে। একটি হলো গোরেমি ভ্যালি, একটি হলো ক্যাট ভ্যালি, আর একটি হলো সোগনালি ভ্যালি। এই 3টি ভ্যালিতেই কিন্তু প্রাইস ডিফারেন্ট। 3টি ভ্যালিতে 3 রকম প্রাইসিং হওয়ার কারণ হচ্ছে, গোরেমি ভ্যালিতে একসাথে প্রায় 110টি বেলুন ফ্লাই করে, সোগনালি ভ্যালিতে 16টি বেলুন ফ্লাই করে, কখনো 20টাও করে, আর ক্যাট ভ্যালিতে 10টা বেলুন ফ্লাই করে। এই আপনাদেরকে আগেই বলেছি আগের পর্বে যে এই সবকটি এলাকার মধ্যে সবথেকে সুন্দর এবং সেন্টারে রয়েছে, মধ্যমণিতে রয়েছে এই গোরেমি ভ্যালি। তাই গোরেমি ভ্যালির প্রাইসিং কিন্তু সবথেকে বেশি।
এই গরমি ভ্যালিতে প্রাইস হয়ে থাকে প্রায় 150 থেকে 250 ইউরো অব্দি, কখনো কখনো বেড়ে সেটা 400 ইউরো অব্দি যায়। আর সোগনালি ভ্যালি এবং ক্যাট ভ্যালিতে সেই প্রাইস কিন্তু কমে হয়ে যায় 100 থেকে 200 ইউরোর মধ্যে। এই প্রাইসিং এর এত ভ্যারিয়েশন হওয়ার আর একটা কারণ কিন্তু একসাথে এতগুলি বেলুন ফ্লাই করা। কারণ যখন 110টা বেলুন ওই ভোর সকালে ওই গোল্ডেন আওয়ারে একসাথে ফ্লাই করে, তার কিন্তু একটা অন্যই রকম মাধুর্য রয়েছে, সেটা কিন্তু অন্য ভ্যালিগুলোতে অতটা হয়ে ওঠে না। প্রত্যেকটি ভ্যালির সৌন্দর্য কিন্তু ইউনিক, কিন্তু গোরেমি ভ্যালির সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় এই 110টা বেলুন একসাথে ফ্লাই করার জন্য। আর সেটা কিন্তু সকালবেলা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। আমরা প্রত্যেকেই এই ভিডিও কিন্তু ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে নিশ্চয়ই দেখেছি। এয়ার প্রেশারের জন্য বা অ্যাটমসফিয়ারিক প্রেশারের জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে কিছু কিছু দিন বেলুনদেরকে ফ্লাই করতে দেওয়া হয় না। আর যেদিন একটা বেলুন ফ্লাই করছে না, সেদিন অন্য কোম্পানির বেলুনও কিন্তু ফ্লাই করবে না। মানে কোনো বেলুনই 110টা বেলুনের কোনোটাই কিন্তু ফ্লাই করবে না। যেদিন বেলুন ফ্লাই করছে না আপনারা বুকিং করে রেখেছেন, সেই বুকিং এর টাকা কিন্তু ওরা ফুল রিফান্ড করে দেয়, অথবা সেই বুকিংকে ট্রান্সফার করে দেয় পরের দিন। আমরা ক্যাপাডোসিয়া পৌঁছেছিলাম 16 তারিখ সকালবেলা, 16ই সেপ্টেম্বর সকালবেলা। আমাদের বেলুনের বুকিং ছিল 17 তারিখ সকালবেলা। আমরা এই বুকিংটা করেছিলাম দি কন্ট্রিভিয়ার, আমাদের এখানকার ট্রাভেল এজেন্ট, তার থ্রুতেই কিন্তু আমি ওখানকার যে বেলুন কোম্পানি QX ট্রাভেল, সেটা কিন্তু যথেষ্ট ভালো রেটেড কোম্পানি, সেই QX ট্রাভেলেই কিন্তু আমি আমাদের বুকিংটা করেছিলাম। আমাদের জনপ্রতি খরচা পড়েছিল 18,600 টাকা করে গোরেমি ভ্যালির জন্য। আমার বুকিংটা ছিল 17ই সেপ্টেম্বর সকালবেলা। কিন্তু 16 তারিখ যখন আমরা সেখানে পৌঁছলাম, আমাদেরকে কিন্তু মেসেজ করে বলা হলো যে 15 তারিখ এবং 16 তারিখ দুদিনের একদিনও নাকি বেলুন উঠতে পারেনি ওয়েদার কন্ডিশনের জন্য, তাই সেই বুকিংগুলোকে ওরা 17 তারিখে ট্রান্সফার করছে। তাই আমাদেরকে বলা হলো আপনারা আইদার ফুল রিফান্ড নিয়ে নিন অথবা আপনাদের বুকিং 18 তারিখে ট্রান্সফার করুন। এবার আমরা তাতে রাজি হলাম না, বললাম যে ফুল রিফান্ড তো নেবো না, বরঞ্চ আপনারা তাহলে 18 তারিখে ট্রান্সফার করে দিন। কিন্তু 17 তারিখ যখন আমরা বিকেলবেলা থেকে যোগাযোগ করা শুরু করলাম যে কালকে সকালে আমাদের বেলুন রাইডটা হচ্ছে, তো কটার সময় আমাদেরকে নিতে আসবে, তখনই জানতে পারলাম আমাদের সাথে একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গিয়েছে। যেহেতু দুদিন ধরে ওরা রাইড করাতে পারেনি, তাই ওরা প্রাইসেস ইনরমাসলি বাড়িয়ে দিয়েছে। আমরা বুকিং করেছিলাম 18,600 টাকা করে, কিন্তু ওরা সেটাকে বাড়িয়ে 400 ইউরো প্রতি জন করে দিয়েছে। 400 ইউরো মানে বুঝতে পারছেন, প্রায় 37,000 টাকা জন প্রতি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমরা দুজনে মিলে যেটা খরচা করেছিলাম আমাদের প্রাইসেস প্রায় ওরা ডবল করে দিল। দেখুন, ডিমান্ড আর সাপ্লাইয়ের কারণে ডাইনামিক প্রাইসিং কিন্তু ট্রেন অথবা প্লেনের ভাড়ায় হয়ে থাকে। কিছু কিছু ট্রেন যেমন বন্দে ভারত বা প্রিমিয়াম কিছু ট্রেনে কিন্তু আমাদের দেশেও এরকম ডাইনামিক প্রাইসিং রয়েছে, আর ফ্লাইটে তো রয়েছে। এখানেও সেরকমই, যেহেতু ওরা ক্যান্সেল করে দিয়েছে তাই রাশ বেড়ে গেল, তাই ওরা দাম বাড়িয়ে দিয়েছে। কোনো বুকিং কিন্তু যদি আমরা অলরেডি করে থাকি কোনো লো প্রাইসে, বা আমরা ডাইনামিক প্রাইসিং এর কোনো একটা জায়গায় যদি আমরা বুকিং করে ফেলি, তারপরে যদি সেই প্রাইস বেড়েও যায়, আমাদের বুকিং কিন্তু প্লেন অথবা ট্রেনের ক্ষেত্রে ক্যান্সেল হয় না। কিন্তু এইখানে এই গোরেমি ভ্যালিতে বা এই ক্যাপাডোসিয়া অঞ্চলে এই বেলুন কোম্পানিগুলো কিন্তু নিয়মিত আনএথিক্যাল ভাবে বুকিং ক্যান্সেল করে দেয়। মানে আপনি পয়সা পে করে দিয়ে এসছেন, আপনার কাছে ভাউচার রয়েছে, ওরা বলবে আমরা আপনাকে ফুল রিফান্ড করে দিচ্ছি, আপনাকে আমরা চড়াবো না। জাস্ট চড়াবো না, আইদার আপনার যে ডাইনামিক মানে হাই প্রাইসটা পে করুন, না হলে আপনাদের বুকিং ক্যান্সেল। মধ্যবিত্ত বাঙালি বারবার তো আর ক্যাপাডোসিয়া যাওয়া চলে না, তাই জন্য আমরা বারবার রিকোয়েস্ট করলাম যে না, আমাদেরকে প্লিজ আমাদের রাইডটা করিয়ে দিন। প্রায় 40 থেকে 50 বার মেসেজে এবং ফোনে কথা বলার পর, যোগাযোগ করার পর ওরা আমাকে কিন্তু বললো ঠিক আছে আপনার রাইডটা আপনারা করাবো, কিন্তু গোরেমি ভ্যালিতে পারবো না, সোগনালি ভ্যালিতে করাবো। আর সোগনালি ভ্যালিতে কিন্তু রেট অনেকটাই কম। সোগনালি ভ্যালিতে কোনো সময় 12,000 টাকাতেও, ভারতীয় টাকায় 12,000 টাকাতেও এই বেলুনের রাইড হয়, খুব বেশি হলে 16,000 17,000 টাকায় হয়। আমি সেখানে পে করেছিলাম 18,000 টাকারও বেশি, এবং সেটা অনেক আগে থেকে, প্রায় আমি 3.5 মাস আগে বেলুনের বুকিংটা করেছিলাম এই গোরেমি ভ্যালির জন্য। স্বপ্ন গেল পুরো চুরমার হয়ে গেল আমাদের সাথে স্ক্যাম। এই স্ক্যাম কিন্তু এই ক্যাপাডোসিয়া অঞ্চলে নিয়মিত হয়ে চলেছে। শুধু আমাদের নয়, বিভিন্ন পর্যটক, চাইনিজ পর্যটক, কোরিয়ান পর্যটক এবং USA থেকে যারা এসছে, তারাও একই কথা বললো। বারবার তাদের ট্রাভেল কোম্পানিকে তারা রিকোয়েস্ট করছে 400 ইউরো, কেউ 450, কেউ 500 ইউরো অব্দি চার্জ করছে জন প্রতি এই 1 ঘন্টা বেলুন রাইডের জন্য। এবার ভেবে দেখুন কত বড় মাত্রায় এরা স্ক্যাম করছে। আপনি বুক করে গেছেন, আপনি আগে থেকে বুক করেছেন কেন? যাতে করে আপনার রাইডটা সিকিউর হয়, তাই তো? তাহলে তো আপনি ওখানে গিয়ে বুক করতে পারেন। কিন্তু আপনি ওখানে গিয়ে দেখলেন যে না, ওয়েদার কন্ডিশনের জন্য ক্যান্সেল হয়েছে, তাই জন্য আপনার ডেটে অন্যদের বুকিং ফেলে দিয়েছে এবং আপনার বুকিংটা ক্যান্সেল করে আপনার থেকে বেশি টাকা চাওয়া হচ্ছে, নাহলে আপনাকে ফুল রিফান্ড করে দেওয়া হচ্ছে। ঠিক এই কারণেই কিন্তু আমরা বেলুন চড়তে পারলাম না। যখন এই রাইড আমরা করতে পারলাম না, তখন দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য আমরা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স নিয়েছিলাম এই বেলুনের
এবং এই অসাধারণ ভিউ এনজয় করার জন্য সেটি আমরা পরবর্তীতে দেখাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা চলে এসেছি আজকে বেলুন ওয়াচিং ট্যুরে। আমরা আজকে এটাকে বেলুন ওয়াচিং ট্যুরও বলে, বেলুন চেজিং ট্যুরও বলে। আমরা উপর থেকে যতটা ভালো ভিউ পাবো, নিচ থেকে কিন্তু আরও ভালো ভিউ পাবো, এটা সবাই বলছে। আমাদের সঙ্গে আছে প্রফেশনাল ফটোগ্রাফার, মানে আমাদের ট্রিপের সঙ্গে ইনক্লুডেড। আমরা কালকে রাতে এখান থেকে বুক করেছি আমাদের হোটেল থেকে। দেখুন আমরা যে জায়গাটা এসেছি, এখান থেকে সব বেলুনগুলো জাস্ট ছাড়ছে, অনবদ্য ভিউ, চারিদিকে একটা ম্যাজিক্যাল ব্যাপার রয়েছে। একবার দেখুন চারিদিকে বেলুনগুলো জাস্ট উঠছে। এই বেলুনই কিন্তু ক্যাপাডোসিয়ার একটা $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি। আর এই বেলুন দেখতে সারা পৃথিবী থেকে লোক ছুটে আসে এই জাস্ট এই অনুভূতিটা নিতে। হোটেল থেকেই আমরা বুক করেছিলাম বেলুন চেজিং এই ট্যুরটি এবং তারাই আমাদের কিছু স্ন্যাক্স প্রোভাইড করলো। আমরা বেরিয়ে পড়েছি বেলুন চেস করতে। এমন একটা স্পটে চলে যাচ্ছি যেখান থেকে আরও ভালো ছবি উঠবে, কারণ সমস্ত বেলুনগুলোই কিন্তু ফ্লাই করে গেছে। এই গরমেতে প্রায় 110খানা বেলুন ফ্লাই করে, আপনাদেরকে আগেই বললাম। এবার সেই 110খানা বেলুন যখন একসাথে ওড়ে, সেটার যে একটা ম্যাজিক্যাল ব্যাপার, সেটা আরও ভালো স্পট থেকে, উপর ভ্যালি থেকে দেখার জন্যই আমরা কিন্তু ছুটে চলেছি। চলুন তাহলে আরও ভালো ভালো কিছু মানে ভিউ পাওয়া যাক। আমাদের পিছনে দেখতেই পাচ্ছেন শয়ে শয়ে বেলুন উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এটার জন্যই এত দূরে আসা। দীর্ঘ আকাঙ্ক্ষিত ক্যাপাডোসিয়া ট্রিপ। এই ক্যাপাডোসিয়া ট্রিপের জন্য এত দূর আসা, ইস্তানবুল তো বটেই, এবং ক্যাপাডোসিয়ার এই অপূর্ব সৌন্দর্যের একবার সাক্ষী থাকার জন্যই কিন্তু আসা। প্রত্যেকেই বলছে, যারা অনেকে এখানে এমনও রয়েছে যারা বেলুনও চড়েছে আগের দিন, আজকে বেলুন ওয়াচিং ট্যুরে এসছে, তারা সবাই বলছে যে বেলুনের থেকে কিন্তু বেলুন ওয়াচিং ট্যুরেই তারা বেশি সৌন্দর্য উপভোগ করতে পেরেছে। এটা কিন্তু আমারও মনে হলো, কারণ বেলুন তো একটা উপর থেকে একটা ড্রোন ভিউ পাওয়া যাবে, আর এখান থেকে যখন সাইড থেকে যখন ভ্যালিগুলোর সাথে এতগুলো বেলুনকে একসঙ্গে দেখা, তার একটা অন্যরকম সৌন্দর্য। বেলুন চেজিং ট্যুর কমপ্লিট করে আমরা চলে এলাম হোটেলে এবং সেরে ফেললাম আমাদের সেদিনের ব্রেকফাস্ট। গুড মর্নিং সবাইকে। আমরা চেক আউট করে নিয়েছি হোটেল থেকে। আমাদের আজকে বাস রাতের অ্যান্টালিয়া পর্যন্ত। এখন জানি না কি করব। আজকে অবশ্য প্ল্যানিং আছে কিছু শপিং আর ওপেন এয়ার মিউজিয়ামের সামনের দিকে যাওয়ার, হেঁটে এক্সপ্লোর করা শহরটিকে। দেখা যাক কতটা কি করতে পারি। তবে একটা প্রবলেম হচ্ছে, প্রচণ্ড রোদ আজকে। আর একটা জিনিস, আমাদের হোটেল কিন্তু আমাদেরকে 1 ঘন্টা আরও বেশি থাকতে দিল, মানে আমাদের 11টায় চেক আউট ছিল,
12টা অবধি আমাদেরকে থাকতে দিল। আর তারপরে খুবই মানে আমাদের এই হোটেলটা আমি হাইলি, এটা কোনো প্রমোটেড ভিডিও নয়, তাও আমি বলছি আমি হাইলি রেকমেন্ড করব যদি কারো কেভ হোটেলের এক্সপিরিয়েন্স করার ইচ্ছে থাকে। আর বাজেটের মধ্যে, খুব কম বাজেটও নয়, আমাদের টোটাল 13 না 14,000 লেগেছে 2 রাতের জন্য। তবে আপনারা সার্চ করতে বসলেই বুঝতে পারবেন যেটা বাজেটের মধ্যেই বলছি আমি। এত ফ্যাসিলিটিস, এত ভালো রুম, এত ভালো বিহেভিয়ার, এত ভালো সার্ভিস, মানে অসাধারণ। ব্রেকফাস্ট একদম টপ নচ, মানে এটা বেস্ট হোটেল মানে এই বাজেটের মধ্যে। আমার তো মনে হয় ইন্ডিয়াতেও মানে এই বাজেটে এত ভালো হোটেল পাওয়া মুশকিল আছে। ভালো হসপিটালিটি, এটাই একটা জিনিস খুব ভালো লেগেছে। হসপিটালিটি খুবই ভালো আর কি, আমরা খুবই ওয়েল স্যাটিসফাইড। প্রত্যেকটা গেস্টই ওরকমই আমাদের মধ্যেই স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছে। আর এখন আমরা চললাম বাস স্টপের দিকে, আমাদের বাস স্ট্যান্ডটা, বাসের ব্যাপারে খোঁজ নিতে। আমাদের বাস কিন্তু এখান থেকে গরেমি বাস স্ট্যান্ড থেকে অ্যান্টালিয়া, হ্যাঁ এখান থেকে জাস্ট গরমি বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল পাক্কা 300 মিটার মতো। এই যে এটা গরেমি বাস স্ট্যান্ড, আর ওই যে দেখা যাচ্ছে ওই ফার্স্ট যে ফ্ল্যাট চিমনিটা, ওটাই আমাদের হোটেল। আর এই গরেমি বাস স্ট্যান্ডের ভেতরে আরও খানিকটা যেতে হবে। তো চলুন তাহলে বেরিয়ে পড়ি গরেমিকে, আবার গরেমির বাজারগুলোকে এক্সপ্লোর করার জন্য। $250 লিরা। কত? 250 লিরা দূরে, এখানে 250 লিরা, আর 1.5 কিলোমিটার দূরে 50 লিরা, এটাই ডিফারেন্স। ঠিক এগুলো করে কিন্তু ফটোশ্যুটের ট্রিপগুলো হয়। 27,000 কস্টিং। কি করবেন তো ফটোশ্যুট বেলুনের সাথে? কাপ প্লেটগুলো মানে মন জুড়িয়ে যাচ্ছে দেখে, খুব ইচ্ছা করছে নিয়ে যাওয়ার। দাম 250 লিরা করে, সেটাও 600 আমাদের টাকায় 625 টাকা। তাও আমি নিতে রাজি আছি, বাট ভেঙে যাবে। এই দেখুন আলাদিনের আশ্চর্য প্রদীপ, দেখি তো জিনি বেরোয় কিনা। না, কোনো জিনি বেরোচ্ছে না, কোনো জিনি বেরোচ্ছে না। দারুণ। পুরো দোকানটাই কিন্তু মাটির তলায়, গুহার ভিতরে। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ন্যাচারাল গুহা কেটেই কিন্তু পুরো দোকানটা তৈরি। দারুণ না? টার্কির অন্যতম শ্রেষ্ঠ অ্যাট্রাকশন হলো কার্পেট। এখানে কিন্তু কার্পেটের একটা বিশাল বহর রয়েছে। এখানে এরকম অসাধারণ সুন্দর কিছু কার্পেট শপ রয়েছে, যেখানে গিয়ে আপনারা ফটোশ্যুটও করতে পারেন। ইস্তানবুলেও দেখেছি, এখানেও কিন্তু প্রচুর এরকম আউটলেট রয়েছে যেখানে ফটোশ্যুট করা যাবে, এবং তাছাড়া কার্পেট কেনাও যাবে। এই কার্পেটটা কিন্তু, এগুলো কিন্তু মেশিন মেড, $1,500 দাম, শিপিং চার্জ সহ। এগুলো মেশিন মেড, কিন্তু এখানে কিন্তু হ্যান্ডমেড কার্পেট রয়েছে। এই যে এত বড় কার্পেটটা দেখতে পাচ্ছেন, এটা $2,000। এটা কিন্তু মেমলুক এম্পায়ার যে ছিল টার্কিতে, তার প্রিন্টেরকে ফলো করে বানানো আর কি। এটাও আর একটা এম্পায়ারের, এটা হিস্টোরিক কোনো একটা এম্পায়ারকে ফলো করে বানানো। অনেকগুলো এম্পায়ারের নাম আমাকে বললেন যে শপকিপার রয়েছেন, সবগুলোর ইতিহাস সম্বন্ধে আমি ওয়াকিবহাল নই। সবই অটোমান এম্পায়ারেরই পার্ট ছিল, কিন্তু এগুলোর কিন্তু একটা হিস্টোরিক্যাল গুরুত্বও রয়েছে। আর আর্টওয়ার্ক হিসাবে এগুলোর প্রচুর 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 নাম। প্রচুর বিদেশি পর্যটকরা এখানে আসেন এবং এগুলো কিনে নিয়েও যান। আমাদের পক্ষে হয়তো, ভারতীয়দের পক্ষে সবসময় এগুলো কিনে ওঠা হয় না, কারণ কি এগুলোর প্রাইস সব ডলারে। তবে এগুলোর মধ্যে একটা অন্যই রকম সৌন্দর্য রয়েছে চারিদিকে। কি নিপুণভাবে বানানো, তাই না?
কি অসাধারণ, এই যে ক্রাইস্ট বসে আছে, লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সাপার। ক্যাপাডোশিয়ার কিন্তু অন্যতম স্পেশাল অ্যাট্রাকশন হলো পটারি ওয়ার্কশপ। এরকম প্রচুর পটারি ওয়ার্কশপ রয়েছে যেখানে কি আপনি নিজেও পটারি বানাতে পারেন। তাছাড়া ওরা তো বিক্রি করার জন্য পণ্য রেখেইছে। আপনারা যদি রেড ট্যুর করেন, রেড ট্যুরে এই সমস্ত পটারি ওয়ার্কশপে আপনাদেরকে নিয়ে যাবে। রেড ট্যুরে এই পটারি ওয়ার্কশপটা থাকে। আমরা গ্রিন ট্যুর করেছিলাম তাই পটারি ওয়ার্কশপটা ছিল না। আর তাছাড়া রেড ট্যুরের জায়গাগুলো আমাদের এটিভি দিয়ে কভার হয়ে গেছিলো, তাই আর আমরা এই রেড পটারি ওয়ার্কশপে যাওয়া হয়নি। আপনারা আসলে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করতে পারেন। আছি একটা পটারি স্টোরে। এই পটারি স্টোরের বাইরের যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তার ভেতরে কিন্তু এরকম প্রচণ্ড অ্যাট্রাকটিভ কিছু পটারি রয়েছে, সবই সেরামিকের তৈরি। ইন্ডিয়ায় নিয়ে যেতে একটু মুশকিল, ভালো লাগলেও নেওয়ার উপায় নেই। দেখছি, তবে নেওয়া হয়তো হয়ে উঠবে না। দাম মোটামুটি ধরুন এই প্লেটসগুলো এক একটা 2500 করে আইএনআরের, এখানকার 1000 লিরা। আর প্লেটসগুলোই আমরা মূলত দাম করছিলাম, এগুলো ওই 1000 বা 1200 লিরা এরকম। আর রয়েছে যেরকম বিড়াল, হাতি ইত্যাদি ইত্যাদির। সুন্দর, খুব সুন্দর। এখানকার পটারি ওয়ার্ক খুব সুন্দর। ইস্তানবুলেও এরকম প্রচুর পটারি ওয়ার্ক দেখেছি আমরা। মানে আমরা দোকানগুলোই হয়তো সব ভিজিট করে ওঠাও হয়নি, কিন্তু খুব সুন্দর, রিয়েলি বিউটিফুল। দেখুন এই সুন্দর ফ্রিজ ম্যাগনেটগুলো, এগুলোও কিন্তু হ্যান্ডমেড। সুন্দর না? হ্যাঁ, এগুলো সবই হ্যান্ডমেড। খুব একটা দারুণ ব্যাপার। সব হয়তো নিয়ে ওঠা যাবে না, কিন্তু খুবই অসাধারণ জিনিসপত্রগুলো। গোরেমি ওপেন এয়ার মিউজিয়াম পৌঁছানোর আগে এরকম কিন্তু ডান দিকে এই ফ্লেয়ার চিমনিগুলো, আরও অনেক এই যে স্টোন স্ট্রাকচারগুলো, এগুলো অনেক কিছু পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এগুলো এখনও হোটেল হয়ে ওঠেনি। দেখুন বিভিন্ন রকমের রক ফরমেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে, আলাদা আলাদা আকারের নানান ধরনের রক ফরমেশন। এগুলো কিন্তু ভলক্যানো থেকেই তৈরি। গোরেমি ওপেন এয়ার মিউজিয়ামে কিন্তু 20 ইউরো করে পার পার্সন টিকিট। একই জিনিস যদি আপনারা ফ্রিতে দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই জায়গাগুলো চলে আসতে হবে। আমি একটা বিদেশি ব্লগারের ব্লগে এই ইনফরমেশনটা পেয়েছিলাম যে ওপেন এয়ার মিউজিয়ামে যা আছে এই স্ট্রাকচারগুলোতেও তাই আছে। কারণ কি, আর ওপেন এয়ার মিউজিয়ামে কিছু সংরক্ষিত আর্ট রয়েছে, মানে রয়েছিল, ফ্রেস্কো ছিল, এবং সেই ফ্রেস্কোগুলো কিন্তু খুবই মানে নষ্ট হয়ে গিয়েছিল, এবং সেখানে বেশ কিছু ক্রাইস্টের মুখের উপর স্ক্র্যাচেস, আপনাদেরকে বলেছিলাম সেই স্ক্র্যাচেসগুলো কেন করতো ওগুলো দেখার জন্য কিন্তু এই ফ্রেস্কোগুলো এবং এই চার্চগুলো ভিজিট করার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ ট্রাভেল করে এই চার্চগুলো দেখতে আসতো। এবং ফেরার সময় কি নিয়ে যেত বাড়িতে? হ্যাঁ, ফেরার সময় নিয়ে যেত সোভেনিয়ার হিসেবে এই ফ্রেস্কোর থেকে একটু রং চটিয়ে ওটাকে সোভেনিয়ার হিসেবে নিয়ে যেত। এরকম করতে করতে সমস্ত ফ্রেস্কোগুলো কিন্তু, ম্যাক্সিমাম ফ্রেস্কোগুলো কিন্তু এই সভ্যতার নষ্ট হয়ে গিয়েছে। আর আপনারা জানেন যে খ্রিস্ট ধর্ম কিন্তু মুসলিম ধর্মের আগে এসেছিল, তাই যখন পরে মুসলিমীকরণ হয়, তুর্কিতে যখন মুসলিম ধর্ম আরও ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আস্তে আস্তে এই কালচার কমে আসে। তাই জন্য এখানে যত চার্চ কিংবা এই ধরনের খ্রিস্টান ধর্মের যেগুলোর নিদর্শন পাওয়া যায় সবই কিন্তু ভীষণ ভীষণ প্রাচীন, মানে 1200 শতাব্দী, 1400 শতাব্দী বা 900-800 শতাব্দীর কিন্তু সেগুলো তৈরি।
দেখলেন এরকম এটিভি কিন্তু মানে খুবই খুবই মানে পপুলার এখানে। আমাদের ওখানে বাইক নিয়ে লোকে যেরকম ট্রাভেল করে, এখানে এটিভি নিয়ে ট্রাভেল করে, আলাদাই ব্যাপার। এই যে টার্কিশ আইসক্রিম, এটা হচ্ছে আমি খাচ্ছি পাইনাপেল, পিয়ালি খাচ্ছে ব্লুবেরি। এই টার্কিশ আইসক্রিমের বিশেষত্ব এগুলো কিন্তু গরুর দুধের আইসক্রিম নয়, বাফেলো মিল্কও নয়, এগুলো কিন্তু গোট মিল্ক আইসক্রিম। এই যত টার্কিশ আইসক্রিমে এটাই হচ্ছে স্পেশালিটি, গোট মিল্ক আইসক্রিম। এটা স্মল সাইজ নিয়েছি, 2টো স্কুপ দেয়, তার দাম পড়েছে 50 লিরা। এই বেগেনাল সুপারমার্কেট, এই দোকানটাতে আমি এই পুরো গরমি এরিয়ার মধ্যে বেস্ট রেটস পেয়েছি আপনার রেগুলার জিনিসের জন্য, জল, কেক, বিস্কুট, ক্রসো, যে কোনো কিছু। এই দোকানটায় কিন্তু বেস্ট রেট দিচ্ছে। আমরা এখান থেকে যা যা কেনার কিনে নিয়েছিলাম, ইভেন বাড়ির জন্য যেগুলো কিছু নেওয়ার হয় সেগুলোও নিয়েছি এখান থেকে। আমরা এখন হোটেলে একটু ওয়েট করব, আমাদের বাস 11:15-তে, এখন বাজে 7:30, এখন বাজে 7:30, আরও 2.5-3 ঘন্টা ওয়েট করতে হবে প্রায়। তো আমরা হোটেলেই ওয়েট করবো, চেক আউট তো সকালই হয়ে গেছে, রুমে যাওয়ার উপায় নেই, এই টায়ার্ডনেসের মধ্যেই ওয়েট করতে হবে, ওয়াশরুম আছে। যাই হোক, বাস স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের অ্যান্টালিয়ার বাসের উদ্দেশ্যে। এখন বাজে রাত 10:15, আমাদের 11:15 সময় বাস। আমরা একটু আর্লি বেরোলাম, বাস স্ট্যান্ডে গিয়ে ওয়েট করে যাব। আর অ্যান্টালিয়া যেতে প্রায় সময় লাগবে 9 ঘন্টা। তো আমরা একটু আশা করছি বাসটা ভালোই হবে, কারণ মেট্রো বাস সার্ভিস কোম্পানির বাস আমরা বুক করেছি। তাছাড়া ফ্লিক্স বাস ইউরোপে খুব পপুলার, আপনারা জানেন। ফ্লিক্স বাসও কিন্তু এখানে রয়েছে, চাইলে আপনারা ওটাও বুক করতে পারেন। আমাদের ফেয়ার পড়েছে পার পারসন 80 ইউরো ফ্রম গোরেমি টু অ্যান্টালিয়া। রাত 10টার গোরেমি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? আমরা বাসে উঠে পড়েছি। বাসটা কিন্তু খুবই ভালো, মানে কমফোর্টেবল এবং যথেষ্ট লাক্সারিও বলতে হবে। হ্যাঁ, আমাদের টোটাল সময় লাগবে 9.5 ঘন্টা অ্যান্টালিয়া পৌঁছতে। আমাদের বাস কিন্তু আধা ঘন্টা আগেই চলে এসেছিল বাস স্টপে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্টালিয়াতে। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন, এই ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে করে আমরা আরও পৌঁছে যেতে পারি ভ্রমণ পিপাসী বাঙালিদের মোবাইলে।